আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের 18 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ইজান আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলো না। পদ্মের উষ্ঠে তার উষ্ঠের ভালোবাসা ছোঁয়া দিতে লাগলো। দুজন যেন ভালোবাসার রাজ্যে ডুব দিয়েছে। বেশ, আর কিছুই চাই না তার। এটুকুতেই যেন এক টুকরো শান্তি। কেটে গিয়েছে বিয়ের 4 বছর। পদ্ম এখন অনেকটা বড় হয়ে গিয়েছে এত বছরের ব্যবধানে। মেয়েটা এখন আর হ্যাংলামো করে না, যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে চলাফেরা করে আর কথা বলে। ইজানের 3 বছরের কষ্টের ফল অবশেষে একজনকে মানুষের মতো মানুষ করতে পারলো। শুধু মেয়েটার কথা কমাতে পারেনি, এই তার ব্যর্থতা। বিয়ের প্রথম যেমন বকবক করতো এখন সেই আগের মতোই রয়েছে, আর ঝগড়ুটে হয়েছে ভীষণ। আজ ইজান আর পদ্মের 4র্থতম বিবাহ বার্ষিকী, এই জন্য শেখ ভিলায় বেশ বড়সড় করে আয়োজন চলছে। সবাই খুব খুশি। ইজান তাদের প্রত্যেক বিবাহ বার্ষিকীতে এমন বড় করে আয়োজন করে। সবাই কাজ করছে যে যার মতো। শুভ্র রঙের পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে পদ্ম। সদ্য গোসল করে এসেছে, যার কারণে চুলগুলো থেকে পানি পড়ছে। পদ্মের এসব কাহিনী ইজান খেয়াল করছে। কাছে এসে দেখবে তা না, দূর থেকে দেখছে। মেয়েটা সেই বুকায় রয়ে গেল। ইজান পদ্মের দিকে ঝুঁকে আসলো। পদ্ম আধশোয়া হয়ে শুয়েছিল। পদ্মের দুপাশে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এভাবে দেখছিলে কেন? পদ্ম ভরকে গেল। সে ভেবেছে ইজান তাকে নিশ্চয়ই খেয়াল করেনি। কি একটা লজ্জাই না পেতে হচ্ছে এখন। পদ্ম বলল, কোথায় দেখছিলাম? ইজান বলল, মিথ্যা বলো না, তুমি দেখছিলে আমায়। আমি আয়নায় সব দেখেছি। সবার চোখকে ফাঁকি দিতে পারবে, এই ইজানের চোখকে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না পদ্ম ফুল। পদ্ম মুখটা ফিরিয়ে নিল, তারপর বলল, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে দেখবো। আর আপনি ঝুঁকে আছেন কেন? বয়স হয়েছে তবুও লজ্জা নেই? ইজান পদ্মের মুখে তার আঙ্গুল ছুঁয়ে দিল। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে গেল তার। তারপর বলল, লজ্জা কোনোদিনই হবে না পদ্ম ফুল। পদ্ম বলল, সরুন তো, এভাবে ঘরে একা একা থাকলে বাইরে মানুষরা কি বলবে? ইজান বলল, একটা চুমু দেই প্লিজ। পদ্ম চোখ রাঙালো, তারপর বলল, এই না না, এখন না। ইজান পদ্মের কথা শুনলো না। টুক করে পদ্মের উষ্ঠে একটা চুমু এঁকে দিল। পদ্ম খুব তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। ইজান ব্যাককলের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুম থেকে কাশির শব্দ শোনা যাচ্ছে। চিন্তিত হয়ে ইজান বলল, পদ্ম ঠিক আছো তুমি? দরজা খোলো, আমি ঢুকবো। পদ্ম কোনো রকম উত্তর দিল না। মুখ ধুয়ে বের হলো। ইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। চোখ মুখে দুর্বলতার ছাপ। চোখ টেনে তুলতে পারছে না এমন অবস্থা। ইজানকে শক্ত করে জড়িয়ে ধরলো পদ্ম। পদ্মর পিঠে হালকা করে হাত রাখলো। প্রায় 1 সপ্তাহ ধরে পদ্মের এই অবস্থা। আসলে বুঝছে না ঠিক কি হয়েছে। ইজান নরম কণ্ঠে বলল, ঠিক আছো তুমি? পদ্ম মাথা নাড়ালো। কথা বলার শক্তি নেই। বমি করে সব শক্তি উধাও হয়ে গিয়েছে। পেটে যা ছিল সব চলে গিয়েছে। ইজান আবারও বলল, তোমার আসলে কি হয়েছে? এমন দুর্বল হয়ে গিয়েছো কেন? আমি বুঝছি না ঠিক। পদ্ম বলল, আমি জানি না, কয়েকদিন ধরে বমি হয়। মাথা ঘোরায়, যা খাই সব বমির সাথে চলে যায়। এজন্যই বোধহয় দুর্বল দুর্বল লাগছে। ইজান পদ্মকে কুলে করে এনে বেডে শুয়ে দিল। কিছুক্ষণ শুয়ে থাকুক, তারপর না হয় উঠে বাহিরে যাবে। পদ্ম বসতে নিয়েছিল, তখন ওই ইজান ধমক দিল। তারপর বলল, তোমার সমস্যা কোথায়? একটু আগে বমি করে এসেছো, এখন আবার কোথায় যেতে যাচ্ছ? খবরদার রুমের বাইরে পা রাখবে না। কিছু সময় রেস্ট নাও, তারপর উঠে বাইরে যাবে। পদ্ম দুর্বল গলায় বলল, না না, বাসায় কত মেহমান, সবাই কি ভাববে বলুন তো? ইজান উঠে দাঁড়ালো। যদিও মানুষের কোনো কথাকে সে পাত্তা দেয় না, কিন্তু এভাবে পদ্মকে ঘরে আটকে রাখলে সত্যি সত্যি অনেকে অনেক কথাই বলবে, যার ইফেক্ট পড়বে পদ্মের উপর। কিন্তু এখন তো সে অসুস্থ, কিভাবে বাইরে যেতে বলবে? যদি আবার অসুস্থ হয়ে যায়? এই অনুষ্ঠান শেষ হলেই পদ্মকে মেথার কাছে নিয়ে যাবে। যদিও এসব মেয়েলি ব্যাপার, তাই সে এখানে থাকতে চাচ্ছে না। এরকম রোগের চিকিৎসা সে করে না। ইজান বলল, তুমি শুধু শুয়ে থাকো, আমি মাকে বলবো তুমি একটু অসুস্থ হয়ে পড়েছো, তাই এখন শুয়ে আছো। পদ্ম তাও মন মানলো না। বাসায় এত মানুষ, এখন এভাবে শুয়ে থাকার আসলে মানেই হয় না। এই ইজানকে কথাটা কে বুঝাবে? আবার একদিক দিকে শুয়ে থাকতেও মন চাচ্ছে। 10 মিনিট ঘুমালে হয়তো ভালো লাগতো, কিন্তু মাথা প্রচুর ঘোরাচ্ছে। পদ্ম বলল, কিন্তু? পদ্মের পুরো কথাটা শেষ করতে দিল না ইজান। ইজান বলল, কোনো কিন্তু নয়, আমি মাকে পাঠাবো তোমার কাছে, আমি আসছি। ইজান চলে গেল। পদ্মের চোখ বন্ধ হয়ে আসছে। তার যদি কোনো বড় অসুখ হয়ে থাকে তখন ভেবে চোখ দিয়ে নোনা পানি পড়তে লাগলো। ইজানকে ছাড়া সে থাকতে পারবে না। মানুষটার প্রতি খুব মায়া জন্মেছে এই 4টি বছরে। বিয়ের পর পদ্ম খুব কম সময়ের জন্যই গ্রামে গিয়েছে। সে যেতে চাইতো না। অন্য মেয়েরা যেমন বাপের বাড়ি যাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে, আর সে জায়গায় মেয়ে হয়ে বাপের বাড়ি যেতে চায় না। মুনিরা শেখ জোর করিয়ে তারপর পাঠাতো, তাও আবার 2-3 দিন থেকে চলে আসতো। ইজানকে ছাড়া কোথাও যেতে ভালো লাগতো না তার, মন বসতো না। মানুষটাকে চোখের আড়াল করতে চায় না সে। আজ তাদের 4র্থতম বিবাহ বার্ষিকী, আজই তাকে অসুস্থ হতে হলো। নিজের প্রতি একরাশ রাগ জমা হচ্ছে তার। পদ্ম প্রায় 1 ঘন্টার মতো শুয়ে আছে, ভালো লাগছে না। প্রচন্ড পরিমাণে অস্বস্তি লাগছে। দম বন্ধ হয়ে আসছে। মাথা ব্যথা করছে অনেক। পদ্ম উঠে বসেছে, মাথা চেপে ধরলো। মন চাচ্ছে শরীর থেকে মাথা আলাদা করে দিতে। অসহ্যকর বেদনা। কেন যে শরীরের এমন অবস্থা হয়েছে কিছুই বুঝছে না সে। কয়েকদিন আগেও তো ভালো ছিল, কেন যে এমন হচ্ছে তার? মাথা ব্যথা বাড়তে লাগলো। এক প্রকার ছটফট করছে সে। মুনিরা শেখ আর ইজনিয়া রুমে এসেছে। ইজান তখন বলেছিল পদ্ম অসুস্থ, তাই ঘুমাচ্ছে।
ঘুমাচ্ছে। কাজের চাপে আর পদ্মের সাথে দেখা করতে আসতে পারেনি। এখন তিনি আর ইজনিয়া এসেছেন। রুমে ঢুকে বিচলিত হয়ে গেলেন পদ্মর ছটফটানি দেখে। তড়িঘড়ি করে পদ্মকে টেনে জড়িয়ে ধরলেন। মনিরা শেখ বললেন, কি হয়েছে পদ্ম, এমন করছো কেন? পদ্ম মাথাটা মনিরা শেখের বুকে হেলিয়ে দিল। পদ্ম বলল, মা জানি না আমার কি হয়েছে, কয়েকদিন ধরে বমি আর মাথা ঘুরাই, এখন মাথা ব্যথা করছে ভীষণ, আমি সহ্য করতে পারছি না। মনিরা শেখের কপালে ভাঁজ পড়ল। এগুলো তো প্রেগনেন্ট হওয়ার লক্ষণ, কোনোভাবে পদ্ম প্রেগনেন্ট নয় তো? ইজনিয়া তো মনে মনে ধরে নিয়েছে পদ্ম প্রেগনেন্ট, তবে মায়ের ভয়ে মুখে কিছু প্রকাশ করলো না। মনটা যেন আনন্দে দুলছে। মনিরা শেখ বলল, শোন ইজনিয়া, দুটো প্রেগনেন্সি কিট আনবি এখনই, যা নিয়ে আয়। ইজনিয়া লাভ দিয়ে চলে গেল কিট আনতে। পদ্ম প্রেগনেন্সি কিট এসব কিছুই বুঝলো না। সে তো আর প্রেগনেন্ট নয়, তাহলে তার শাশুড়ি কেন এটা বলছে? মনিরা শেখ বলল, আচ্ছা ইজনিয়া কিটগুলো নিয়ে আসুক, তারপর সব ক্লিয়ার হবে। পদ্ম মাথা তুলে তাকালো মনিরা শেখের দিকে। অবুঝ কণ্ঠে বলল, কি ক্লিয়ার হবে মা? মনিরা শেখ হেসে হেসে পদ্মের গালে হাত রাখলো। তারপর বলল, তুমি প্রেগনেন্ট কিনা সেটাই, তোমার যে লক্ষণ দেখছি তাতে মনে হয় প্রেগনেন্ট, তাই কিট আনতে পাঠিয়েছি ইজনিয়াকে। প্রেগনেন্ট কথাটা শুনে পদ্মের মনটা কেমন যেন ধক করে উঠল, চোখটা ভিজে আসছে বারবার। যখন মেধা আপু প্রেগনেন্ট হয়েছিল তখন তারও মা হওয়ার জন্য মনটা উতলা হয়ে উঠেছিল। আর তার বয়স 18 হওয়ার পরও ইজান বারবার নিষেধাজ্ঞা দিয়েছে। কতবার যে চেষ্টা করেছে কোনোভাবেই হয়নি। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল। কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছে। হাজারবার ঝগড়াও হয়ে গিয়েছিল ইজানের সাথে, তবে কখনো গায়ে হাত তুলেনি, শান্ত হয়ে বোঝাতো, না হয় বকা দিত। এই নিয়ে তাদের মধ্যে কত কথা কাটাকাটি হয়েছে সেটার হিসেব নেই। কতবার ইজান তাকে ফিরিয়ে দিয়েছে। ভাবতেই মনটা হু হু করে উঠল। শুধু বলতো, বয়স হোক, বড় হোক, তারপর বাচ্চা নেওয়ার কথা ভাববো। যদি ঘটনাটি সত্যি হয়ে যায় তাহলে ইজান ঠিক কিভাবে নেবে বিষয়টা? এখন তো বয়স 19 হয়েছে, এটা মেনে নেওয়াই যায়। প্রায় আধ ঘন্টা পর ইজনিয়া এসেছে। বাসা থেকে ফার্মেসি দূরে, তাই এত সময় লেগেছিল, না হলে আরো তাড়াতাড়ি আসা যেত। এই আধ ঘন্টায় পদ্ম দুবার বমি করেছে। মনিরা শেখ একটু নড়ল না পদ্মের কাছ থেকে। পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে। পদ্ম রেজাল্ট দেখে বারবার চোখ মুছতে লাগলো। দুটো দাগ এসেছে, তার মানে সে সত্যি সত্যি প্রেগনেন্ট। তার এত বছরের সাধনা, পদ্মর না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। এটা হচ্ছে সুখের কান্না, সুন্দর অনুভূতি। পদ্ম কিটটা মনিরা শেখের কাছে দিলেন। তিনি তো খুশিতে পাগল হয়ে যাবে। বহু বছর পর শেখ বাড়িতে একটা বাচ্চা আসবে, বংশের প্রদীপ